আসসালামু আলাইকুম সবাইকে। শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের এই মঞ্চে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অলরেডি সবাই জানেন, তারপর আমি সবার উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি। আজকে আমাদের যে আলাপের বিষয় সেটি হচ্ছে এন্ডোক্রাইনোলজি সিস্টেম ভাইবা প্রিপারেশন ফর ফাইনাল প্রফ মেডিকেল স্টুডেন্ট। আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, কারণ এই সিস্টেমটা আসলে ভাইবার বোর্ডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো এই সিস্টেম থেকে আসলে কিরকম প্রিপারেশন নিতে হয়, তো এই জিনিসটা আসলে আমরা আজকে আমাদের সাথে যে অতিথি আছেন তিনি আমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে বলবেন। আজকে পুরো সেশনটি জুড়ে সাথে থাকবো আমি, মাহদি আহমেদ চৌধুরী, পড়ছি পার্কভিউ মেডিকেল কলেজ পঞ্চম বর্ষ। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার শাহ আলম উৎস স্যার, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস গ্যাস্ট্রোএন্টারোলজি থিসিস পার্ট, ডিএমসিএইচ কনসালটেন্ট মেডিসিন। স্যার 4 বছর ঢাকা মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন প্রফেস সরাসরি দায়িত্ব পালন করেছেন। এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি আজকে স্যারের মতো একজন মানুষকে আমাদের মঞ্চে খুবই জরুরি ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ স্যারের আজকে প্রতিটি কথাবার্তা। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব স্যারের কাছে। স্যারের কাছে যাওয়ার আগে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা আজকে আপনাদের যে কোনো কোয়েশ্চন স্যারের কাছে জিজ্ঞেস করতে পারেন। কোয়েশ্চেন আস্ক করার প্রসিডিউরটা হচ্ছে আপনারা আমাদের কমেন্ট বক্সে কোয়েশ্চেন গুলা দিতে পারবেন, আমি স্যারকে জিজ্ঞেস করবো এবং ইনশাআল্লাহ স্যার সবগুলো আনসার দিবেন। সো সরাসরি চলে যাচ্ছি এখন স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আন্টি, ভালো আছি। তুমি কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ। আসলে স্যার এই কন্ডিশনে ভালো থাকাটাই সবচেয়ে বড় একটা জিনিস। তারপরে স্যার হুম। সময় তো স্যার নিজের ধারাবাহিকতা চলতে থাকবে। আমাদের স্যার ফাইনাল প্রুফ খুবই সন্নিকটে চলে আসছে এবং এই সময়টাতে স্যার আসলে আমরা খুবই একটা হতাশার মধ্যে আছি স্যার, কিভাবে প্রিপারেশন নিতে হয়। তো আজকে স্যার আমরা আমাদের যে টপিক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যার এন্ডোক্রাইনোলজি ভাইবা প্রিপারেশন। তো স্যার প্রথমে আমি যে প্রশ্নটা দিয়ে আমাদের আজকে সেশনটি শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে স্যার, ফাইনাল প্রফ পরীক্ষার মেডিসিন বোর্ডে এতগুলো সিস্টেমের মধ্যে এন্ডোক্রাইনোলজি স্যার কতটুকু গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা একটা খুবই সুন্দর একটা কথা বলেছো। যেহেতু আমাদের ভাইবা তোমার হচ্ছে শুরু হবে এক্স রে এবং ইসিজি দিয়ে, সেই হিসেবে আমরা বুঝছি যে একটা রেসপিরেটরি সিস্টেম এবং একটা কার্ডিওলজি থেকেই ভাইবাটা শুরু হয়। তারপর বিভিন্ন সিস্টেমে আসলে সারা ইন করে, যেখানে বোর্ড এ তে কার্ডিওলজির সাথে আমরা আরো কয়েকটা টপিকস দেওয়া থাকে এবং বোর্ড বি তেও রেসপিরেটরি সিস্টেমের সাথে আরো কয়েকটি টপিক দেওয়া থাকে। নর্মালি ধরো রেসপিরেটরি সিস্টেমের সাথে নর্মালি এন্ডোক্রাইন থাকে, তারপরে হয়তো জিআইটি থাকে, তারপরে স্কিন এরকম থাকে। কার্ডিওলজির সাথেও এরকম তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আদার্স এরকম কিছু থাকে। এখন যেটা হচ্ছে ভাইবায় অবশ্যই মানে এন্ডোক্রাইনের কয়েকটা টপিকস মেইনলি, যেরকম ডায়াবেটিস মেলাইটাস এবং হচ্ছে থাইরয়েড, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে এন্ডোক্রাইনের হয়তো সবকিছু না আসলেও তোমাকে থাইরয়েড থেকে সারা কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। তবে এমন হয় যে অনেক সময় সময় স্বল্পতার কারণে হয়তো সারা কোনটা টাচ করবে, হয়তো একজনকে নিউরোলজি টাচ করলোই না, আর একজনকে হয়তো বা এন্ডোক্রাইন টাচ করলো না, এরকম হতে পারে। তবে সারা কিন্তু চেষ্টা করে মোটামুটি প্রত্যেকটা টপিকস থেকে একটা হলেও ক্লু করতে। হয়তো অনেক সময় দেখা যায় যে আমি রেসপিরেটরি কোশ্চেনই তোমাকে জিজ্ঞেস করতেছি, আসলে এটা হচ্ছে এন্ডোক্রাইনে। আমি তোমাদের বলবো যে কিভাবে একটা থেকে আরেকটা জায়গায় যায়। যেরকম ধরো আমি তোমাকে একটু বলি, সাপোজ যে আমি যখন রেসপিরেটরি সিস্টেম তোমাদের একটা ভাইবা ক্লাস নিয়েছিলাম, এই সময় ধরো তোমাদের আমি ক্লাস নেওয়ার সময়ও আমি যারা আমার শ্রোতা আছো বা আমার স্টুডেন্ট আছো, আমি বলি যে আমি যে কোশ্চেন গুলা তোমাদের বলি, তোমরা অ্যান্সার দাও আর না দাও, মনে মনে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের ভাইবার প্রিপারেশন অলরেডি আছে কিনা সেটা কিন্তু তোমরা জানতে পারবে। আর ভাইবার প্রিপারেশনটা আলাদা করে নেওয়ার কিছু নাই। ভাইবার প্রিপারেশনটা হচ্ছে তোমাদের অলরেডি হয়ে থাকবে, তোমাদের রিটেন প্রিপারেশন, তোমাদের ওয়ার্ডে যাওয়ার যে জ্ঞান, ওভারঅল নলেজটা মাথার মধ্যে যা আছে সেটাই হচ্ছে ভাইবা। ভাইবার জন্য আলাদা করে কখনো পড়তে হয় না, আসলে বেসিক্যালি আমি এটা কখনো করি নাই। ধরো তোমাকে কোশ্চেন করা হলো যে ক্লাবিং এর কজ বলো 5টা, তখন তুমি কিন্তু বলে ফেলছো। অথবা তোমাদের আমি যখন রেসপিরেটরি সিস্টেম পড়াচ্ছিলাম যে আর্লি ক্লাবিং এর একটা কজ কি হতে পারে, তুমি কিন্তু বলে ফেলছিলা যে এটা হচ্ছে লাং অ্যাবসেস। ভেরি গুড। এই ক্লাবিং থেকে কিন্তু তোমাদের এন্ডোক্রাইনে যেতে পারে, মানে যেটা আমি বলতেছি যে এই টুইস্টটা তোমাদের জানতে হবে। যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বলো তো একটা এন্ডোক্রাইন কজ অফ তুমি হচ্ছে ক্লাবিং বলো। তাহলে দেখো দেখো রেসপিরেটরি সিস্টেমে কিন্তু আছে হয়তো বা এক্স এ স্যার ভাইবারটা শুরু করছে একটা লাং অ্যাবসেস দিয়ে, এক্স এ তে যে ভাইবারটা দিয়েছিল স্যার ওটা তো লাং অ্যাবসেসে।
সেখানে লাং অ্যাবসেস এর কারণ হিসেবে তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশনে হয়তো বা বললা ক্লাবিং, বা আরো 5টা ক্লাবিং এর কজ বললো, কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে তুমি চলে আসলা। পরে লাস্টে তুমি যখন জিআইটি কজ হয়তো বা ধরে ফেললো যে সিরোসিস, পরে বললো একটা এন্ডোক্রাইন কজ বলো। এই যে এন্ডোক্রাইনে ইন করার যে রাস্তাটা, হ্যাঁ, তখন তুমি বলে ফেললে যে স্যার এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। তাহলে যে থাইরোটক্সিকোসিস কি হয়, আমাদের যে ক্লাবিংটা হয় তাকে আমরা কি বলি? অ্যাক্রোপ্যাসি, থাইরয়েড অ্যাক্রোপ্যাসি। তাহলে এখান থেকে কিন্তু আবার তোমার থাইরোটক্সিকোসিসে সার ঢুকে যেতে পারে। এই আর কি, মানে বিভিন্ন জায়গা থেকে ঢুকতে পারে। অথবা ধরো এন্ডোক্রাইন সিস্টেমে ধরো ডায়াবেটিস মেলাইটাস, ধরো স্যার কোনো কারণে জিআইটি তে ঢুকছে, জিআইটি তে ঢুকলে হয়তো বা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশনে ধরলো। এই প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন হলে এন্ডোক্রাইন কি কি সমস্যা হতে পারে, যেহেতু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হয়ে নষ্ট হয়ে ডিস্ট্রাকশন হয়ে তোমার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তখন কিন্তু এখান থেকে তোমার হচ্ছে সেই এন্ডোক্রাইনে চলে যেতে পারে এরকম। আচ্ছা, এখন ধরো আহ জি স্যার, হ্যাঁ শোনা মাহাদি, যায় স্যার? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এখন হচ্ছে স্যার আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার এন্ডোক্রাইনোলজি স্যার অনেক মোটামুটি একটা স্যার বড় সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে স্যার অনেকগুলো ডিজিজ আসলে স্যার মানে রয়েছে। তো স্যার সবগুলো ডিজিজ আসলে ফাইনাল পরীক্ষা লাগে না। তো স্যার এই মুহূর্তে স্যার আমাদের সময়টা কিন্তু স্যার খুব অল্প। তো স্যার এই অল্প সময় স্যার মানে যেগুলো ডিজিজ স্যার খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া যাবে না স্যার, এই ডিজিজ গুলা সম্পর্কে যদি কিছু বলতেন। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? স্যার আমাকে কি শোনা যায়? আমার মনে হয় স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, কারণ স্যার বলেছিলেন স্যারের নেটে একটু সমস্যা করতেছে। আমরা একটু স্যারের জন্য ওয়েট করি, স্যার চলে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা আজকে এন্ডোক্রাইনোলজি রিলেটেড যে কোনো কোয়েশ্চন স্যারকে আস্ক করতে পারবেন। কোয়েশ্চন আস্ক করার প্রসিডিউরটা হচ্ছে আপনারা আপনাদের কোয়েশ্চনটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আমি স্যারকে কোয়েশ্চন গুলো আস্ক করবো এবং ইনশাআল্লাহ স্যার সবগুলো কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবেন। আমরা আসলে অনেক ভাগ্যবান স্যারকে আমাদের এই অ্যাক্সিসের মঞ্চে পেয়ে, কারণ স্যার 4 বছর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং বিভিন্ন প্রফেসর সরাসরি দায়িত্ব পালন করেছেন। তো স্যার লিস্ট এই জিনিসগুলা ভালোভাবে বুঝেন যে একটা স্টুডেন্টকে ফাইনাল পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আস্ক করা হয়। তো আমরা আসলেই অনেক ভাগ্যবান এইরকম একজন মানুষকে আমাদের এই মঞ্চে পেয়ে। আমরা স্যারের জন্য কিছুক্ষণ ওয়েট করছি, আসলে স্যারের নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। স্যার চলে আসবেন, স্যার আমাকে জানিয়েছেন, আমরা একটু সময় ওয়েট করি। হ্যালো। স্যার শোনা যায় আমার কথা? জি, এখন শুনতে পাচ্ছি, বলো মাহাদি। আচ্ছা ঠিক আছে স্যার। আসলে স্যার নেটওয়ার্কে স্যার মনে একটু প্রবলেম হ্যাঁ, করছে, একটু সব ঝামেলা আমাদের হচ্ছে। এখানে স্যার প্রবলেম করছে, আপনার এখানে স্যার। আচ্ছা স্যার, আমি এখন যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি সেটি হচ্ছে স্যার এন্ডোক্রাইনোলজি সিস্টেমের মধ্যে স্যার অনেকগুলা ডিজিজ রয়েছে। সবগুলা ডিজিজ আসলে স্যার এই কম সময়ের মধ্যে আমাদের প্রিপারেশন নেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। তো স্যার এই কম সময়ের মধ্যে কোন কোন ডিজিজ না পড়লেই নয়, স্যার এই ডিজিজ গুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, খুবই ভালো কথা বলেছো তোমরা। হচ্ছে এন্ডোক্রাইনের থাইরয়েড তোমাদের ধরবে মেইনলি হাইপোথাইরয়েডিজম এবং থাইরোটক্সিসিস। হাইপোথাইরয়েডিজম ধরবে কিভাবে আমি একটু বলবো, থাইরোটক্সিসিস কিভাবে আসতে পারে সেটাও বলবো। সাথে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস আসবে, অ্যাক্টোমেগালি আসবে, অ্যাডিসনস ডিজিজ আসবে। এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। এর বাইরে খুব বেশি আসলে যায় না, একদম সত্যি কথা যদি বলি, কারণ স্যাররা আদার্স ওভাবে ওভাবে যাওয়ার আসলে সুযোগ খুব কম। অটো ইমিউনো কিছু ডিজিজ ধরতে পারে, যে অটো ইমিউনো থাইরয়েড ডিজিজের কিছু নাম বলো তোমরা, যেটা হচ্ছে যে ওই কিছু নাম মুখস্থ করে যেতে হবে, যেমন গ্রেভস ডিজিজ,
তারপরে হচ্ছে হাসির মতো থাইরয়েড ডিজিজ, অটোইমিউন ডিজিজ গুলো কেন জানি স্যারদের খুব পছন্দের একটা টপিক। এইগুলোই। আর এই সম্বন্ধে হালকা হালকা কিছু জেনে দিলে হবে, খুব বেশি ডিপলি জানতে হবে না। ডিপলি জানার মধ্যে আমি বলবো যে হাইপোথাইরয়েডিজম এন্ড ডায়াবেটিস মেলাইটাস, এই দুটো একটু পড়তে হবে। তারপরে ধরো আদার্স যেরকম গাইনোকোমাসিয়া আর কজ কিছু ধরে যেতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিকসে, যেগুলো হয়তো ওয়ার্ডে যখন সারা ক্লাস নিয়ে আলোচনা হয়েছে সেখান থেকে হয়তো টুকটাক ভিতরে ঢুকবে। আদার যদি বলো, তুমি যেটা বললাম আদি যে পড়ার ব্যাপারটা, আমি বলবো যে হাইপোথাইরয়েডিজম এবং ডায়াবেটিস, মানে থাইরয়েড এবং ডায়াবেটিস এই দুটোই পড়ো। মানে এর বাইরে আসলে পড়ার ওরকম কিছু নাই। যে হার্সিটিজম এগুলা কিন্তু ধরতে পারে, এগুলা জাস্ট যে হার্সিটিজম জিনিসটা কি, কেন হচ্ছে, পিসিওএস টা তোমরা তো অনেকেই জানো, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলা কিন্তু আর আমরা আগেও পড়ে আসছো। জাস্ট এগুলার মানে একটু একটু জাস্ট দেখে গেলেই হবে, খুব বেশি ডিপলি পড়ার দরকার নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু স্যার আপনি বললেন স্যার ডায়াবেটিক্স এবং হাইপোথাইরয়েডিজম এই ডিজিজ গুলা অহরহ ভাইবা বোর্ডে যদি কারো এন্ডোক্রাইনোলজি ভাইবার কার্ড পড়ে তাহলে তাকে আস্ক করা হয়। তো স্যার ডায়াবেটিক্স যদি কারো পড়ে, তো ডায়াবেটিক্স থেকে স্যার মানে কোন কোন কোয়েশ্চন এবং কোন কোন জিনিস স্যার যেগুলা না জেনে যাওয়াটা একদমই ঠিক হবে না স্যার, একটু যদি বলতেন আমাদেরকে। ডায়াবেটিস যেরকম ধরো, তোমরা কিন্তু নর্মালি জানো, আমি তোমাদের বারবারই বলি যে ভাইবার কোশ্চেন গুলো যেরকম আমি এর আগে যেভাবে ক্লাস নিয়েছি তোমাদের, আমি আজকেও আমি ওইভাবেই কিছু বলতে চাই। কারণ এখানে কিন্তু ওইভাবে যে ডায়াবেটিস পড়ে যাও, ডায়াবেটিস এর লেভেল ওইভাবে কিন্তু আসে না। টুইস্ট আছে, ধরো গল্পের মধ্যে কোশ্চেনের মধ্যে তুমি যে পথে যাবা ওইভাবে দু একটা কোশ্চেন ধরবে, এর মধ্যে কিছু তোমাকে অ্যাসেস করার চেষ্টা করবে ছাড়া। ডায়াবেটিস কত প্রকার, তারপরে এইটা বর্ণনা করো, এটা বর্ণনা, এরকম কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন কিন্তু তোমার হচ্ছে ভাইভাতে আসলে বলা হয় না। হ্যাঁ, তোমরা যেরকম ডায়াবেটিস নিয়ে যদি আমি তোমাকে কোশ্চেনটা করি, ছাড়া কখনোই বলবে না যে তুমি বলো টাইপস অফ ডায়াবেটিস। ডায়াবেটিস, হ্যাঁ, এটা আসলে এটা কিন্তু তুমি যখন পড়তেছো তখন তোমাকে বলবে। ডায়াবেটিস এ ছাড়া কিভাবে ঢোকে, ধরো আমি তো একটু আগে তোমাকে বললাম, আবার ধরো বলি এরকম যে আচ্ছা ঠিক আছে তুমি বলো যে, এমন একটা সিনারি দিল ধরো এরকম যে একটা পেশেন্টের এপিগ্যাস্ট্রিক পেইন, এর পাঁচটা কারণ বলো। তো তুমি বললা যে স্যার এটা পেপটিক আলসার ডিজিজ হতে পারে, ভেরি গুড। তুমি বলতে পারলা যে স্যার এটা হচ্ছে অ্যাকুট ইনফ্লুয়েড এমআই হতে পারে, ভেরি গুড। হ্যাঁ, তারপরে তুমি বললা স্যার অ্যাকুট কোলিসিস্টাইটিস হতে পারে, ভেরি গুড। তুমি বললা যে স্যার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ভেরি গুড। তুমি দেখো, তুমি এইখানে যে জিনিসগুলো আসলো, যেখানে ধরো অ্যাকুট ইনফ্লুরিয়ামাই, এটা কোথা থেকে আসতে পারে? তোমার ইসিজি থেকে আসতে পারে। তোমাকে আমি যেটা বললাম, ইসিজি থেকে ঢুকলো, ধরো একটা ইনফ্লুরিয়ামাই এর তোমার ইসিজি দিয়েছে, তুমি কিন্তু ইসিজি বোর্ডে আছো, তখন তোমাকে বললো যে হ্যাঁ এটা এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসতে পারে, ভমিটিং নিয়ে আসতে পারে কিনা। আমি এর আগে কিন্তু তোমাদের বলেছিলাম। তাহলে ওইখান থেকে তোমার এপিগ্যাস্ট্রিক পেইনের তোমার জিআইটি তে ঢুকে গেল, বুঝতে পারছো? যে তুমি তখন পিইউডি বললা, তখন পিইউডি নিয়ে তোমাকে কিছু মানে আলোচনা করলো বা আদার্স, ওখান থেকে তোমার অ্যাকুট পলিসিস্টাইটিস নিয়ে আলোচনা করলো। একটু পরে তুমি বললা যে হ্যাঁ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তাহলে জিআইটির মধ্যে কিন্তু চলে গেছে। তাহলে দেখো কার্ডিওলজি থেকে গেল কোথায়, তোমার জিআইটি তে। জিআইটি থেকে যখন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে গেছে তখন এখান থেকে আবার এন্ডোক্রাইনে ঢুকবে তোমাকে। জাস্ট টুইস্ট, কিভাবে বলবো যে হ্যাঁ ঠিক আছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে, তখন তুমি বলতে বলতে বললা হ্যাঁ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ডিস্ট্রাকশন হয়ে একসময় কি হতে পারে, এটা ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তাই না? তাহলে এই যে ডায়াবেটিস মেলাইটাস, আচ্ছা গুড, তুমি তো খুব ভালো বলেছো যে হ্যাঁ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, যেমন আমাদের এখন যে ঢাকা মেডিকেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর হাফিজ স্যার, উনি কিন্তু খুব এই কোশ্চেনটা ধরে, এবং মানে সবাইকেই ধরে। তুমি যদি এখানে না যেতে পারো তাহলে কিন্তু মানে ওই রকম মাথা খেয়াল না দিলে তুমি কিন্তু একদম মানে ধরা খেয়ে যাবা। বলো ঠিক আছে তুমি ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, ভালো কথা, তাহলে বলো তো এটা কি ধরনের ডায়াবেটিস মেলাইটাস। স্যার এভাবে বলে না যে এটা কি ধরনের ডায়াবেটিস মেলাইটাস, বুঝছো কিন্তু কথা না তোমরা যারা শুনতেছো। স্যার বলবে যে এটা বলো তো তাহলে এটা কি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস না টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর যে ডায়াবেটিসটা হয় প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশনের জন্য, এটা টাইপ 1 না টাইপ 2, যে বুঝতে পারছো? তাহলে তুমি তখন চিন্তা করবা যে এটা টাইপ 1 না টাইপ 2, একটু চিন্তা করলা, আচ্ছা চিন্তা করে তুমি হয়তো টাইপ 1 টাইপ 2 একটা করে বলে ফেললা। তুমি যদি এই দুইটার একটা বলে ফেলো তো তুমি ট্যাপে বললা, ঠিক আছে, কারণ এটা আসলে টাইপ 1 না টাইপ 2 না। তাহলে স্যার কি করে, স্যার মানে এইভাবে ধরো মানে একটু ট্যাপে ফেলানোর জন্য কোশ্চেনটা করে। তাহলে তুমি যদি চিন্তা করো যে না এটা তো আসলে টাইপ 1 টাইপ 2 না, তাহলে আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস আসলে কয় প্রকার,
আমরা জানি 4 প্রকার: টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল এন্ড আচ্ছা। আদার্স। তাহলে এটা তো জেস্টেশনাল না, তাহলে এটা কি? এটা আদার্স এর মধ্যে হতে পারে। তাহলে তুমি বলবো যে স্যার এটা টাইপ 1ও না, টাইপ 2ও না, এটা আদার্স। তাহলে তুমি এই যে স্যার মানে ট্যাপিং কোশ্চেন গুলা দেয়, এই জিনিসগুলো আগে থেকে জানতে হবে। এবং স্যার কিন্তু এই কোশ্চেন দিয়েও তোমার কাছ থেকে বের করে নিল যে তুমি আসলে মানে ডায়াবেটিসের প্রকারভেদ টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে আছো, নাকি ডায়াবেটিসের প্রকারভেদ যে আরো দুইটা আছে সেটা তুমি জানো কিনা। আমার কথা বুঝতে পারছো? তাহলে স্যার কিন্তু তোমাকে কখনোই কোশ্চেন করলো না যে এই ডায়াবেটিসের টাইপস কয়টা বলো। স্যার এমন একটা কোশ্চেন করলো যেখানে তুমি কোরিলেশন করতে পারো কিনা সেটাও দেখলো, প্লাস হচ্ছে তুমি টাইপসটা জানো কিনা সেটাও তোমাকে দেখলো। আমার কথা বুঝতে পারছো? দেন তুমি আগাও, জি হ্যাঁ ঠিক আছে এটা আদার্স এর মধ্যে হতে পারে। আদার্স এর মধ্যে তাহলে আদার্স এর কারণে যে ডায়াবেটিসটা হয় সেটা আর কি কি কারণে হতে পারে? সেটা ভাইরাল কারণে হতে পারে, আরো বিভিন্ন কারণ তুমি বলে ফেললে। আদার্স এর ধরো জেনেটিক কারণে হতে পারে, এগুলা আদার্স বলে ফেললা। এখন স্যার এখানে আসবে আবার, এসে বলবে যে ঠিক আছে তাহলে তুমি এই ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের তুমি ট্রিটমেন্টটা কিভাবে করবা? তুমি কি ডায়াবেটিসের কোন ওষুধটা তুমি দিতে চাও? তাহলে তুমি যদি বলো যে স্যার ওরাল কিছু ড্রাগ আছে, ওরাল কিছু ড্রাগ ধরো মেটফরমিন আছে, তারপরে হচ্ছে গ্লিকাজাইড আছে, এগুলা যদি তুমি দিতে চাও ওরাল, তাহলে কি দিতে পারবা কিনা? হ্যাঁ। কিন্তু তখন অনেকে, তোমার যদি জানা না থাকে ওই knowledge, তুমি বলো যে হ্যাঁ স্যার এটা দেওয়া যেতে পারে বা এটা দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু তোমার জিনিসটা অ্যান্সারটা কি হবে? একসেপ্টেড হবে কিনা? অথবা তুমি বললা যে ঠিক আছে, স্যার বললো যে না স্যার ও এটা তো ইনসুলিন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ইউ আর গুড যে তুমি বলছো যে এটা ইনসুলিন দিতে হবে। স্যার তখন জিজ্ঞেস করবে আচ্ছা কেন ইনসুলিন দিতে হবে? যে স্যার এটা তো স্যার আসলে ওনার যে বেটা সেল গুলা ডিস্ট্রাকশন হয়ে গেছে, এই জন্য তো স্যার এটা ইনসুলিনই দিতে হবে, আদার্স তো স্যার কাজ করবে না। স্যার তখন বলবে যে না, সব কি ডিস্ট্রাকশন হয়েছে? সব তো ডিস্ট্রাকশন হয় নাই। তাহলে কিছু থাকতে পারে। তাহলে পেশেন্ট যদি অনেক গরিব এলাকার হয় বা আদার্স হয়, যে সে এখান থেকে হয়তো ইনসুলিন দিতে পারবে না, তাহলে সে বললো যে স্যার আমাকে আপনি ইনসুলিন বাদ দিয়ে স্যার আমাকে ওষুধই লিখে দেন, আমি কিছুদিন খেয়ে দেখি। তাহলে তুমি কি করবা? ঠিক আছে, তখন তোমাকে বলতে হবে যে স্যার মানে তুমি কি তখন ওষুধ লিখে দিবা? মানে আমার স্যার যে জিনিসগুলো, মানে আমি তোমাদের জিনিসগুলো আবার তুমি বোঝানোর চেষ্টা করি। তুমি যদি বলো যে না স্যার আমি ওষুধই লিখে দিব, সে যেহেতু রিকোয়েস্ট করতেছে আচ্ছা খাক 1 সপ্তাহ ওষুধ খেয়ে আসুক দেখি না কি হয়, তাহলে কিন্তু স্যার তোমাকে ফেল করাই দিবে। যদিও কোথাও কোথাও রিকমেন্ডেশন একটু অন্যরকম, কিন্তু স্যার বা আমরা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করি না, যেটা হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের যেটা হবে সেটাকে তোমাকে ইনসুলিন দিতে হবে। তাহলে তুমি বলতে, তুমি স্যার দেখতে চাই তোমাকে যে আমি আজকে পাশ করাই দিলাম, তুমি যে ডাক্তার হবা, তুমি কি রুগী মেরে ফেলবা কিনা। আমি এটা আর আগেও বলছি যে তুমি যদি তোমাকে দ্বারা যদি স্যার এমন কিছু মানে স্যার প্রুফ পায় যে এই ছেলে ডাক্তার হওয়ার পরে এই ছেলে রুগী মেরে ফেলবে, তাহলে তোমাকে পাশ করাবে না। এবং আইডিয়ালি হয়তো পাশ করানো উচিত না, কারণ সিনিয়র স্যার অন্তত এটাই দেখে। এখন তুমি এই রোগীকে কোনোভাবেই তুমি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিতে পারো না, তাকে তোমাকে কাউন্সিলিং করে ইনসুলিনই দিতে হবে। তাহলে তুমি বলবা যে না আপনার বেটা ছেলে নষ্ট হয়ে গিয়েছে, আপনি আপনি ইয়া করেন না, আপনি হচ্ছে এটা আপনাকে ইনসুলিন নিতে হবে। তখন সে বলবে যে আচ্ছা ইনসুলিন যে নিতে হবে, স্যারই বললো যে না আমি খুব গরিব মানুষ, আমি তো ইনসুলিন নিতে পারবো না, অথবা ইনসুলিন কোথায় রাখবো, ফ্রিজে রাখতে হবে, আমার তো ফ্রিজ নাই। তখন তুমি কিভাবে ম্যানেজ করবা? তখন তোমাকে বলতে হবে যে স্যার যদি ওনার ফ্রিজ না থাকে তাহলে আমি ওনাকে বলে দিব যে আপনি একটা মাটির কলসি কিনেন, মাটির কলসির মধ্যে আপনি ইনসুলিনটা, যেটা ইনসুলিনটা একটু পলিথিন দিয়ে বাঁধবেন, বেঁধে আপনি একটা ইটের দলা দিয়ে ওই ইয়াটা ইনসুলিনটা আপনি হচ্ছে মাটির কলসির পানির মধ্যে চুবিয়ে রাখবেন। আবার যখন ব্যবহার করা দরকার তখন ওটা বের করবেন, আবার ওইভাবে রেখে দিবেন। অর্থাৎ মাটির কলসির পানিটা সবসময় ঠান্ডা থাকে, দ্যাট ইজ এনাফ ফর মানে কোয়ালিটি মেনটেনেন্স অফ ইনসুলিন। তাহলে তুমি, আমি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলা তুমি বাংলায় বলো বা যেভাবে বলো, এই জিনিসগুলা তোমাকে বোঝায় বলতে হবে। অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল নলেজ আছে কিনা, তুমি বাংলাদেশের একজন ডক্টর হবা, বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি পুরোপুরি প্র্যাকটিসটা করতে পারো কিনা, এই জিনিসটাই সারা হচ্ছে দেখতে চাচ্ছে। তাহলে আমরা এই তো ডায়াবেটিস সম্বন্ধে, তাহলে তোমাকে ট্যাপে এভাবে ফেলেবে। আর যেটা আমি ডায়াবেটিসটা এর মধ্যে শেষ করে দিই, আর তোমাদের যেটা ধরবে সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ওরাল কিছু ড্রাগের কথা বলবে যে সেগুলো কি কি আছে। ধরো তোমার ফার্স্ট ড্রাগ কি, ফার্স্ট চয়েস অফ ড্রাগটা কি, তোমরা এটা সবাই জানো আমার মনে হয়, যে এটা মেটফরমিন। তোমরা অনেকে আবার এটাও জানো যে এই মেটফরমিন আমরা কাদের দিব, যারা অবেস। কিন্তু তোমরা এটা কি জানো
যে এখন বলা হয় যে মেটফরমিনটা আসলে শুধু অবেজ বলে কোনো কথা নাই, অবেজ হোক অথবা নর্মাল হোক, থিন হোক, সবাইকে এখন মেটফরমিন দেওয়া যাবে। এটাকে বলা আছে এভাবে যে যারা অবেজ তাদের ওয়েট কমাবে, কিন্তু যারা নর্মাল ওয়েটে তাদের কিন্তু এটা ওয়েট কমাবে না। সুতরাং একজন মোটামুটি চিকন মানুষ এসে বললো যে আমি মেটফরমিন খেলে আমার ব্যাপারগুলো এরকম না। এবং তোমরা এটাও জানো কি না, আমি আবারও বলে দিই যে মেটফরমিনের কাজ কি, এটা লো ব্লাড সুগার লোয়ার করে, কিন্তু যাদের নর্মাল ব্লাড সুগার থাকে তাদেরকে কমায়, তাদেরকে কমায় না। তাহলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে মেটফরমিন যেটা, সেটা হচ্ছে নর্মাল যাদের ব্লাড সুগার তাদের কিন্তু ব্লাড সুগার কমাচ্ছে না। সুতরাং এটা কখনোই কি করবে না, হাইপোগ্লাইসিমিয়া করবে না। সুতরাং তুমি যদি ফার্স্ট কোনো পেশেন্টকে যদি তুমি মেটফরমিন দাও, তাহলে কিন্তু তুমি ওই পেশেন্টের হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হবে না। মেটফরমিন যদি তুমি ডোজও একটু বেশি হয়ে থাকে, তাহলে ইট ইজ ভেরি সেফেস্ট ড্রাগ। আর একটা হচ্ছে যে তুমি এটা ওয়েটও নিউট্রাল, মানে ওয়েট নিউট্রাল। সুতরাং একদম চিকন মানুষকে চিকন করতেছে না, কিন্তু যদি সে ফ্যাট হয়ে থাকে সেটা গেছে। আর কি আছে, গ্লিকাজাইড ড্রাগ দিতে পারো। তাহলে মেটফরমিন শুনে আরো কিছু কথা বলে সারা, সেটা একটু জেনে রাখো। সেটা হচ্ছে যে মেটফরমিন কিন্তু সারা ধরে, এবং স্যারদের খুব প্রিয় কোশ্চেন। ডায়াবেটিস আসলে তোমাকে মেটফরমিন ধরবে যে ওয়েট নিউট্রাল কিনা, মোটা মানুষকে দেওয়া যায়, চিকন মানুষকে দেওয়া যাবে কিনা, এগুলো স্যারদের এখন পেট কোশ্চেন হয়ে গেছে। তারপরে তোমরা হচ্ছে ওই যে যেটাকে বলে ব্লাড সুগার নিউট্রাল, মানে ব্লাড সুগার যাদের নর্মাল তাদের কিন্তু কমাবে না। এটা কিন্তু একদম স্ট্রংলি উইথ কনফিডেন্ট বলবো। আমি আবারও বলে দিচ্ছি, ডাক্তারদের বিশেষ করে ভাইবার টেবিলে তোমার কনফিডেন্টটা দেখতে হয়, ছাড়া যে তোমার কনফিডেন্ট আছে কিনা, ইউ আর কনফিডেন্ট এনাফ টু ট্রিট দ্য পেশেন্ট। ওকে, তাহলে তুমি আহ, আর কি যেন বলতেছিলাম, মেটফরমিন আর একটা ছাড়া বলবে যে সিকিডির পেশেন্ট যারা, যাদের ক্রিয়েটিনিন কত পর্যন্ত হলে আমরা মেটফরমিন দিতে পারি। তোমরা জানো যে ডেভিডসনে 1.5 ছিল আগের ডেভিডসন গুলাতে, এখন বলা হয়েছে 1.7। 1.7 পর্যন্ত হলে তোমরা হচ্ছে মেটফরমিন দিতে পারবা, তার উপরে মেটফরমিন কিন্তু দেওয়া ঠিক না। কিছুদিন আগে, বছর খানেক আগে কিন্তু এরকম রিকমেন্ডেশন এসেছিলেন যে মেটফরমিন কিন্তু ক্রিয়েটিনিন বেশি থাকলেও দেওয়া যায়, তাদের কিন্তু ক্ষতি করে না। তো এই সময় যখন রিকমেন্ডেশন আসলো, তখন আমি আমি তখন আমার প্রফেসর আজিজুল কাহার স্যারের রেজিস্টার স্যার আমি আশ করলাম যে স্যার আপনি কি প্রাইভেট প্র্যাকটিসে আপনি কি মেটফরমিন দেন কিনা। স্যার বলছে না, আমি এখনো স্টার্ট করিনি। তোমাদের একটা কথা বলি, যেরকম আজকে তোমরা যারা এখন ডক্টর, তোমরা খুব ভালো করে দেখতে পারতেছো যে আজকের এই যে করোনা রিকমেন্ডেশন, আজকে এই রিকমেন্ডেশন, কালকে এটা ভুল, কালকে এটা ক্ষতিকর, কালকে আর এক রিকমেন্ডেশন আসতেছে। আমার কথা বুঝতে পারছো? যখন তুমি নিজে প্র্যাকটিস হবা, যখন তুমি নিজে চেম্বার করবা বা নিজে মানুষের উপকার করতে চাবা, তখন হুট করে এই একটা রিসার্চের মাথায় একদম মানে ঝাঁপায় পড়বা না সেই ডাক্তার লেখার জন্য। আমার কথা বুঝতে পারছো? তখন তুমি তোমার যে থিঙ্কিং, তোমার যে নলেজ, তুমি এটা দিয়ে একটু ভাববা, একটু চিন্তা করবা। সবসময় একদম মানে ওয়ার্ড যাই বলুক না কেন, মানে সাথে সাথে যা তুমি ইউসি। তখন আমি স্যারকে বললাম যে স্যার এটা তো স্যারই আমাকে পাঠিয়েছিলেন একটা রিকমেন্ডেশন, মানে খুব বড় একটা জার্নাল থেকে। তো স্যারকে যখন আমি জিজ্ঞেস করলাম, স্যার কিন্তু প্র্যাকটিস করে না। স্যার বললো যে আমি এটা আরো কিছুদিন দেখতে চাই, যে তারপর আমি প্র্যাকটিস করবো। ইভেন এর মধ্যে দেখলাম যে অনেকে, আমার এক খুব পরিচিত পেশেন্ট, তার ক্রিয়েটিনিন 1.7 না এরকম ছিল, 2.2। সে ইন্ডিয়ায় চিকিৎসা নিতে গেছে। বাংলাদেশ বোঝো তো, টাকা পয়সা থাকলে যা হয় এখনো আমাদের দেশে। ইন্ডিয়া নিতে যে সে এক ডাক্তার ওই রিকমেন্ডেশনের উপর তাকে মেটফরমিন, দেখলাম যে টিডিএস, ওই সিরাগ্লিপটিনের সাথে মেটফরমিন কম্বিনেশন ডাক্তার দিয়ে সেগুলা খাচ্ছে। বরং সে নিজেও একটু ইরেগুলার ওইভাবে কন্ট্রোল করতো না। পরে কিছুদিনের মধ্যে ডায়াবেটিস 4, তারপরে কিছুদিনের মধ্যে একবার তো সে হচ্ছে আহ মানে আইসিইউ তে যাওয়ার অবস্থা। পরে তার লাস্টে এত খারাপ অবস্থা হয়ে গেছে, সেই 6 মাস আগে সে কিডনি ট্রান্সপ্লান্ট করে চলে আসছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে তোমরা এই রিকমেন্ডেশনটা একটু, মানে প্র্যাকটিক্যাল লাইফের কথা বললাম আর বইয়ের কথাও বললাম, তোমরা এভাবে তাহলে মেটফরমিন আমরা শেষ করলাম। ওরাল আর কি কি ড্রাগ আছে, আমরা গ্লিকাজাইডে আমরা খুব ইউজ করি। রুগীরা এসে বলবে, ধরো ডাইমেরল, আদার্স আদার্স বিভিন্ন ড্রাগ, দুই একটা ড্রাগের নাম তোমরা বাজারের নামও জেনে রাখবা, ঠিক আছে, যেগুলা কমন আমরা ওয়ার্ড ইউজ করি। এনিওয়ে, গ্লিকাজাইড যখন আমরা দিচ্ছি, এটার সাইড ইফেক্ট কি? গ্লিকাজাইডের সাইড ইফেক্ট যেটা করে সেটা হচ্ছে ওয়েট গেইন করে। তাহলে গ্লিকাজাইড যখন কাকে লিখবা, তখন তুমি চিন্তা করবা যে মোটা মানুষ হলে কিন্তু সে ওকে ওয়েট গেইন করবে। এরকম দুই একটা ড্রাগ জাস্ট মাথার মধ্যে ঢুকায় রাখো, একটা দুইটা সাইড ইফেক্ট তুমি যদি মনে রাখো এনাফ। এরপরে তুমি আসো যেটা, সেটা হচ্ছে আমরা যেটা ইনসুলিন দিই। ইনসুলিন সম্বন্ধে একটু জেনে রাখো যে ইনসুলিন নর্মাল যেটা হচ্ছে আমরা তিন ভাবে দিই, একটা হলো শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং।
এই তিনটাই মাথায় রাখো, এর বাইরে আগে কিছু দরকার নেই। এর আগে আল্ট্রা শর্ট অ্যাক্টিং আরো অনেক কিছু আছে, এগুলো ডিউরেশন অফ মানে অ্যাকশনের উপর ভিত্তি করে করা হয় কিছু মডিফিকেশনের মাধ্যমে। আমরা আগে তিনটাই বলি। শর্ট অ্যাক্টিং যেটা ওটা হচ্ছে তোমার হাফ অ্যান আওয়ারের মধ্যে কাজ শুরু করে। এটা তোমার হচ্ছে কতক্ষণ থাকে ডিউরেশন? 6 থেকে 8 আওয়ার্স। তোমাদের আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং হচ্ছে 3 বার। প্রত্যেকটা আয়ুষ্কাল 8 ঘন্টা করে মনে রাখো, তাহলে 3 × 24 একদিনে শেষ। আচ্ছা, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর আয়ুষ্কাল মনে রাখো হচ্ছে যাই হোক না কেন, বুঝছো, তোমরা ওই যে 12 থেকে 14 ঘন্টা এরকম মনে দরকার নাই, তোমরা সহজভাবে মনে রাখো যে 12 আওয়ার্স মানে 12 ঘন্টা। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যদি তুমি কাউকে দিতে চাও, তাহলে কয়বার বেলা দিবা? 2 বেলা দিবা, কারণ 12 12 24 ঘন্টা কাভার হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপরে ধরো মানে লং অ্যাক্টিং এর তোমার কাভারেজ কত? লং অ্যাক্টিং এর কাভারেজ তাহলে কত বলো? 24 ঘন্টা। বুঝতে পারছো? কিন্তু বইতে যদি লেখা আছে 18 থেকে 24, তোমার এগুলা কোনো, শোনো, এত কমপ্লেক্স এর মধ্যে যাবা না, কারণ এগুলা ওইভাবে মনে থাকবে না। আর ভাইবার টেবিলে তোমাকে অনেক কিছু মানে এরকম পড়ে যাবা না, একদম ইনস্ট্যান্ট। তাহলে তুমি শর্ট অ্যাক্টিং 8 ঘন্টা 8 ঘন্টা করে বলে দাও, তাহলে তাহলে তুমি একটা শর্ট অ্যাক্টিং একটা রোগীকে যখন প্রেসক্রাইব করবা, তখন তুমি 3 বেলা দিবা। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিলে 2 বেলা দিবা, কারণ আর লং অ্যাক্টিং দিলে তুমি 1 বেলা দিবা। ঠিক আছে? এখন আমরা যদি ফিজিওলজিক্যাল কথা চিন্তা করি, ধরো একটা মানুষের কত ইউনিট ইনসুলিন লাগে সারাদিনে? স্টার্টিং এটা অনেক, স্টার্টিং আমরা যেটা বলি 0.3 থেকে 0.5 ইউনিট পার কেজি ডে। তাহলে আমরা যদি একটা পেশেন্টের চিন্তা করি যে কত ইউনিট ইনসুলিন লাগবে, 0.5 যদি ধরো 60 কেজি যদি তার হচ্ছে ওয়েট হয়, তাহলে কত আসে? 30 ইউনিট ইনসুলিন। তাহলে পেশেন্টকে যদি তুমি শর্ট অ্যাক্টিং দিতে চাও, তাহলে তুমি 3 বেলা যদি দিতে চাও, 3 বেলা তুমি 10 10 10 করে দাও। তাহলে এই হচ্ছে তোমার শর্ট অ্যাক্টিং গেল। আর যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিতে চাও, তাহলে 2 বেলা দিবা। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে শর্ট অ্যাক্টিং এর কাজ কি, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর কাজ কি, এবং লং অ্যাক্টিং এর কাজ কি। শর্ট অ্যাক্টিং এর কাজ হচ্ছে ফিজিওলজিটা কি, এটা যদি তোমরা জানো তাহলে তোমরা বুঝতে পারবা। বেজাল ইনসুলিন আমাদের শরীরে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে বেজাল ইনসুলিন রিলিজ হয়। তাহলে আমাদের 24 ঘন্টা যদি দিন হয়, তাহলে 24 ইউনিট বেজাল ইনসুলিন, যেটা কাজ করে বেজাল মেনটেনটা করে। আর বুলাস, বুলাস মানে আমি এখন ধরো ভাত খেলাম, এখন একটা মিষ্টি খেলাম, সাথে সাথে কিন্তু ইনসুলিন সিক্রেশন বেশি হবে, এটা হচ্ছে বুলাস। তো এই শর্ট অ্যাক্টিং এর কাজ হচ্ছে বুলাসটা মেনটেন করে। এই জন্য শর্ট অ্যাক্টিং আমরা কখন দিই? আমরা জাস্ট খাওয়ার 15 মিনিট আগে আমরা শর্ট অ্যাক্টিং দিয়ে দিই, এবং আমরা যখনই খাচ্ছি খাওয়ার পরে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার যেটা কমাচ্ছে, সেটাই হচ্ছে তোমার শর্ট অ্যাক্টিং। তাহলে তোমাকে যেটা কোশ্চেন করবে যে শর্ট অ্যাক্টিংটা কমায় হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল, আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অথবা লং অ্যাক্টিং, যেটা মেইনলি লং অ্যাক্টিংটা কাজ করা হচ্ছে তোমার হচ্ছে ফাস্টিং বা ভেজালটা। তাহলে তোমার যদি এরকম হয় যে কারো ডায়াবেটিস শুধুমাত্র সকালবেলা বেশি থাকে, অনেক রোগী আসে যে স্যার আমার শুধু সকালবেলা ডায়াবেটিস বেশি থাকে, তাহলে তার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ভেজাল যেটা তুমি যদি লং অ্যাক্টিং দিয়ে থাকো, তাহলে লং অ্যাক্টিংটা বাড়াবা, অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যদি দিয়ে থাকো, তাহলে রাতের ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর ডোজটা একটু বাড়াবা। আমার মনে হয় যে এর বাইরে আপাতত ডায়াবেটিস সম্বন্ধে কিছু জানার দরকার নেই তোমাদের। মাঝে আমরা স্যার একটু, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, স্যার বলবেন কিছু? না না, আমি যেটা বললাম স্যার যে কিছু বলবেন তোমাদের স্যার? এই যে মানে, হ্যাঁ। না না, ঠিক আছে, তুমি বলো মাঝে। আচ্ছা ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ডায়াবেটিক্স আসলেই খুবই গুরুত্বপূর্ণ স্যার, আপনার কথায় আমরা যেটা বুঝলাম স্যার। তো ডায়াবেটিক্স সম্পর্কে আসলে যে যে কোয়েশ্চেন গুলো জানার দরকার স্যার, সবগুলো কোয়েশ্চেন আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন স্যার। একটা কোয়েশ্চেন আসছে আমাদের কমেন্ট বক্সে, জহিরুল ইসলাম জুয়েল, পার্কভিউ মেডিকেল কলেজ থেকে। তিনি স্যার জানতে চেয়েছেন যে এন্ডোক্রাইনোলজিতে স্যার এক্সামিনেশন কি কি করতে হয় এবং কিভাবে সেই জিনিসটা আসলে আয়ত্তে আনা যায়। আচ্ছা, এটা খুব ভালো কথা বলেছো। আমি জাস্ট ডায়াবেটিসে চলে গিয়েছিলাম, ডায়াবেটিস আমার খুব ফেভারিট, অনেক কিছু বলে ফেললাম। আর খুব ট্রিকি কিছু জিনিস বলে ফেলছি, আমার মানে খুব অল্প কথাই বলেছি, কিন্তু এগুলো খুবই কাজের। যখন তোমরা একটু পড়াশোনা করবে বা আদার্স, তখন একটু বুঝবা যে খুবই সহজ ভাষায় অনেক কাজের কথা বলে ফেলেছি। এনিওয়ে, তুমি যেটা করেছো সেটা আমি একটু বলবো। আমি তোমাকে কোশ্চেনটা আমি করি, সেটা হচ্ছে যে আহ, আহ, তোমাদের অ্যান্সারের ব্যাপারে আমি একটু বলি। যে একটা পেশেন্টের, তোমাকে একটা পেশেন্ট যেরকম সারা এরকম বলে হঠাৎ করে যে একটা পেশেন্ট ওয়েট গেইন নিয়ে আসছে। হ্যাঁ, সে বলল যে তার হচ্ছে ঠান্ডা সহ্য করতে পারে না, এরকম এরকম মাঝে মাঝে চিকন হয়, মাঝে মাঝে মোটা হয়, এরকম একটা কিছু ফিচার নিয়ে আসে। তখন তুমি চিন্তা করলা যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম। গুড।
স্যার কিন্তু খুশি হয়ে গেছে যে তুমি খুব ভালো অ্যান্সার দিয়েছো, পেশেন্টের কোল্ড ইনটলারেন্স আছে এবং পেশেন্টের ওয়েট গেইন আছে। তুমি ডায়াগনোসিস করছো হিস্ট্রি নিয়ে, দিস ইজ এ কেজ অফ হাইপোথাইরয়েডিজম। এখন তোমাকে বলা হলো যে এটা অন্য 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 কারণেও হতে পারে, তাই না? এরকম পাফি ফেস, আদার্স আরো অনেক কারণে, কুশিং সিনড্রোমে হতে পারে, আরো অনেক কারণে হতে পারে। তাহলে এটা হাইপোথাইরয়েডিজম যদি তুমি সাসপেক্ট করে থাকো, তাহলে তুমি, তোমার কাছে রোগী আসছে, তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই তুমি পেশেন্টের কি দেখতে চাও, রাইট? তাহলে এখন এই যে তুমি কোশ্চেনটা আমাকে করলা, যে কোশ্চেনটা আমার কাছে এসেছে সেটাই, হ্যাঁ, ক্লিনিক্যাল এক্সামিনেশনে তুমি কি দেখতে চাও পেশেন্টের, জি স্যার। এই পেশেন্টের প্রথমে কি দেখবা? আমরা চেম্বারে হাইপোথাইরয়েডিজম কিভাবে ডায়াগনোসিস করি? আমরা যদি কোনো পেশেন্টকে আমরা মনে করি যে পেশেন্টের এরকম হাইপোথাইরয়েডিজম, আমরা পেশেন্টের জার্ক দেখি। জার্কে কি দেখি? ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক। জি স্যার। আমার কথা বুঝতে পারছো? তাহলে হাইপোথাইরয়েডিজমের 1 নম্বর ক্লিনিক্যাল এক্সামিনেশন হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক। তাহলে 1 নম্বরে 1 নম্বরে বলতে হবে, বুঝতে পারছো? চার। সেকেন্ড তুমি কি বলবা? সেকেন্ড এই পেশেন্টের কি দেখবা জি স্যার। এক্সামিনেশন? তারপরে আমরা যেটা দেখি সেটা হলো পালস। পেশেন্টের পালস কি থাকবে? বার্ডিকার্ডিয়া থাকবে। পালস বিপি। ঠিক আছে? যদি পেশেন্টের বার্ডিকার্ডিয়া পাও, এই পেশেন্টের ডিলার রিল্যাক্সেশন অফ অ্যাঙ্গেল জার্ক পাও, এই পেশেন্টের বার্ডিকার্ডিয়া পাও, তাহলে এই পেশেন্টের কিন্তু আর তোমার হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনও কনফার্ম, ক্লিনিক্যাল হিস্ট্রিও কনফার্ম। এই পেশেন্টের টিএসএইচ যদি তোমার ল্যাবরেটরিতে নর্মাল আসে, তাহলে তুমি আবার ভালো জায়গা থেকে করাবা। অর্থাৎ তুমি ক্লিনিশিয়ান, তুমি যদি মনে করো এই পেশেন্ট হাইপোথাইরয়েডিজম, সেটা হাইপোথাইরয়েডিজম হতেই হবে, এর অল্টারনেট কোনো কথা নাই। তোমার চোখ এবং তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন এবার এরকমই হতে হবে। ঠিক আছে? আমার মনে হয় যে তাহলে আমরা বুঝলাম যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজমের রোগী আমরা হচ্ছে কিভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। হাইপোথাইরয়েডিজমের রোগীর আর কি কি আমরা পাই? আমরা যে পেশেন্টের, তোমরা জানো যে পেশেন্টের আমরা মিনিস্ট্রেশন হিস্ট্রিটা নিই না। তোমরা একদম সুন্দর করে মিনিস্ট্রেশন হিস্ট্রি নিবে, কি হবে পেশেন্টের মেনোরেজিয়া থাকে, তাই না? মানে এক্সেসিভ ব্লিডিং, বিশেষ করে অনেক রোগী আসে যে হয়তো আমরা, তোমরা কি জানো কিনা যে ডাক্তারদের আহ, আহ, একটা পেশেন্টের 10 দিন ধরে এরকম মিনিস্ট্রেশনের ব্লাড আসে বা আদার্স এক্সেসিভ ব্লিডিং আসে। এই পেশেন্টের এরকম হয়েছে, আমরা অনেক রোগী দেখেছি যার কি হয়েছে, ডাব ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ডায়াগনোসিস হয়েছে, এই পেশেন্টের হিস্ট্রিক্টমি হয়েছে, পেশেন্টের জরায়ু কাইটা ফেলা দেওয়ার পরে তারপরে এটা ডায়াগনোসিস হয়েছিল হাইপোথাইরয়েডিজম। আমি ধরো আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, এই লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদের জানাতে চাই, ইউ আর ডক্টর, ইউ নেভার ডু ইস, প্লিজ। হ্যাঁ, তুমি একটা পেশেন্টের ডাব জানা ডায়াগনোসিস করে ফেললা, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং পেশেন্টের একটা অনেক আমাদের আশেপাশের বিভিন্ন জায়গায় আছে, ধরো গ্রামের দিকে জামালপুর, সাথে আমি জামালপুরে আমি পাশ করার পরে কিছুদিন প্র্যাকটিস করছি, বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এরকম দুই একটা কেস আমরা পেয়েছি, দুই একটা না, আমরা অনেক কেসই পেয়েছি, যদিও একটা বলতে চাচ্ছি না, যে পেশেন্টের হচ্ছে ইউটেরাইজ হিস্টেক্টমি করার পরে পেশেন্টের ডায়াগনোসিস হাইপোথাইরয়েডিজম। আমি আমার যারা আজকে যারা আছো তারা তোমরা দেখবা যে পেশেন্টের মেনোরেজিয়া থাকলেই পেশেন্টের আগে হিস্টেক্টমি করার জন্য তোমরা উদ্গ্রীব হবা না, পেশেন্টের একটা টেস্ট করাও না ভাই। করায় দেখো যে দিস ইজ এ কেস, দিস মে বি কেস অফ হাইপোথাইরয়েডিজম, মানে প্রচুর হাইপোথাইরয়েডিজমের রোগী আছে। তুমি তারপরে পেশেন্টকে ট্রিট করো, পেশেন্ট কিন্তু তোমার ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে তোমার এই যে এখান থেকে তোমার পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের ইসিজি হতে পারে, লো ভোল্টেজ ইসিজি, এগুলো একটু জেনে রাখলা। অথবা তোমাদের এখান থেকে আবার এরকম আসে যেরকম তোমার হচ্ছে কি বলে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি থেকে কিন্তু তোমার আবার থাইরোটক্সিকোসিস চলে আসে। কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাইরোটক্সিকোসিস কি হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তাহলে ইসিজি থেকে কিন্তু তোমার এন্ডোক্রাইনে চলে আসতে পারে। তাহলে এক্ষেত্রে তুমি এই যে আমি জাস্ট টুইস্ট গুলা বলতেছিলাম তোমাকে যে কিভাবে তুমি ভিতরে চলে আসবা। হাইপোথাইরয়েডিজমের সম্বন্ধে আরেকটু বলি, যে হাইপোথাইরয়েডিজমের গ্রেভ কন্ডিশনটাকে আমরা বলি মিক্সিডিমা। ঠিক আছে? মিক্সিডিমা যদি হয়, তাহলে মিক্সিডিমা ম্যাডনেস আমরা বলি, এটি যে মেডিকেল ইমার্জেন্সি, হ্যাঁ, মেডিকেল ইমার্জেন্সি, তখন হচ্ছে যে আমরা পেশেন্টকে আইসিইউ তে বা এইচডিইউ তে ভর্তি করতে হয়। তো এই সময় স্যাররা আবার জিজ্ঞেস করে যে প্রিটিবিয়াল মিক্সিডিমা কি? প্রিটিবিয়াল মিক্সিডিমা এটা কি হাইপোথাইরয়েডিজম? না, এটা কোথায় পাওয়া যায়? গ্রেভস ডিজিজে পাওয়া যায়, দিস দ্যাট ইজ এ কজ অফ থাইরোটক্সিকোসিস। তাহলে প্রিটিবিয়াল মিক্সিডিমা ইজ এ মিসনোমার অফ মিক্সিডোমা। তোমরা যেটা বলবা যে তাহলে মিক্সিডোমা এবং প্রিটিবিয়াল মিক্সিডোমা এই দুটার মধ্যে আলাদা করে একটু কি জিনিস সেটা একটু মানে মাথায় যেন ওরকম করে থাকে।
ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরো কিছু আমি একটু যাই তোমাদের জি স্যার। যেটা হচ্ছে পেশেন্টের দু একটা কোশ্চেন আমরা যাই এরকম, মানে যেগুলো একদম টপের মধ্যে ধরে, তোমরা অ্যান্সার দাও বা মনে মনে রাখো। জাস্ট এন্ডোক্রাইনে সারা হয়তো ছেড়ে দিবে ওই সময় কিছু কোশ্চেন ধরে। যে ধরো একটা পেশেন্ট আসছে তোমার কাছে, পেশেন্টের দেখলা যে পেশেন্টের বিপি কম, পেশেন্টের এরকম দেখলা যে এই নাকল গুলা কালো কালো। তোমরা কি জানো যে আমাদের অনেক পেশেন্টের কিন্তু বিপি কম থাকে এবং এই নাকল কালো বা এরকম করলা দেখলা যে ঠোঁটের এখানে কালো, তাহলে তোমার ডায়াগনোসিস কি হবে? অ্যাডিশনাল ডিজিজ এরকম কিছু বলে। অথবা তোমার কাছে একটা পেশেন্ট আসলে এরকম যে সে একটা টুপি পরতো, ইদানিং হচ্ছে তার টুপিটা চেঞ্জ করলো, লাগলো না, পরে আর একটা টুপি কিনে সে লাগছে, তারপরে হচ্ছে টুপি মানে মাথা মোটা হয়ে যাচ্ছে। আর কথা বুঝতে পারছো? অথবা জি একজন স্যার। মহিলা আসে, সে রিং পরে, ও রিংটা মনে হলো যে একটু মোটা হয়ে গেছে, রিংটা লাগছে না, পরে চেঞ্জ করে আরেকটা রিং বানিয়েছে, সেটাও মোটা, মানে সেটাও আর সে পড়তে পারছে না, আঙ্গুল মোটা হয়ে যাচ্ছে। তাহলে তার ডায়াগনোসিস কি হতে পারে? অথবা একটা অ্যাক্রোমেগালি। পেশেন্ট তার শু, যে সাইজের শু পরে সেই সাইজের শু আসলে তার পড়তে পারতেছে না, আজকে চেঞ্জ করলো, পরে আরেকটা শু নিয়ে আসছে, সেটাও চেঞ্জ করলো, তাহলে তার ডায়াগনোসিস কি হতে পারে? এরকম ভাবে বিভিন্ন ক্লু দিয়ে তোমরা তো অলরেডি ডায়াগনোসিস আমার মনে হয় জেনে ফেলছো। দিস ইজ এ কেস অফ কি, অ্যাক্রোমেগালি, তাই না? তাহলে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি রোগী তাহলে তখন বলতে হতে পারে যে অ্যাক্রোমেগালি রোগীর কি ধরনের ক্যান্সার হতে পারে। হ্যাঁ, তাহলে কোলোনেক কার্সিনোমা। অ্যাক্রোমেগালির কি হয়, এখানে কি হয়? কার্পাল টানেল সিনড্রোম হয়। হাইপোথাইরয়েডিজমের রোগী হওয়ার কার্পাল টানেল সিনড্রোম হয়। তাহলে এই যে জিনিসগুলা জাস্ট এইভাবে তোমার হচ্ছে কিছু কোশ্চেন আসতে পারে আর কি বিভিন্ন সময়। তারপরে আরেকটু বলে দেই, যেটা হচ্ছে হার্সিটিজম নিয়ে কোশ্চেন আসতে পারে। হার্সিটিজমের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে। গাইনোকোমাসিয়া নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে। গাইনোকোমাসিয়ার কিছু ড্রাগ আছে, যে ড্রাগ গুলা গাইনোকোমাসিয়া ধরে, এগুলো ছাড়া খুব ধরে। যেরকম তুমি যখন কার্ডিওলজিতে পড়বা তখন আমরা হার্ট ফেলার রোগীকে সবাইকে ডিওক্সিন দিই। মানে আলাদাভাবে গাইনোকোমাসিয়া পড়ার দরকার নেই, তোমরা প্র্যাকটিক্যালি যে যে ডাক গুলা দেওয়া হয় সেগুলো সম্বন্ধে জানো কিনা, মানে এটাই হচ্ছে কনসার্ন আসলে ছাত্র। তাহলে তুমি ডিগক্সিনটা বলতা, ডিগক্সিনে কি হয়? গাইনোকোমাসিয়া হয়। তারপরে গাইনোকোমাসিয়া। ইদানিং এই যে ইমিটিডিন দিলে গাইনোকোমাসিয়া হয়। আর একটা কি, তোমরা কি এটা জানো কিনা যে এই যে পোলাপান গাঞ্জা খায়, হ্যাঁ, কেন এই গাঞ্জা খাইলে জি স্যার। গাইনোকোমাসিয়া হয়? কারণ এই জিনিসগুলা তোমরা একটু জেনে রাখবা যে কি হয়। স্যার আসলে এখানে আরেকটা জিনিস, আমরা, হ্যাঁ স্যার। হুম, বলো। একটা জিনিস একটু বলে দেই তোমাদের, গ্রেভস ডিজিজ আর হচ্ছে তোমার না, এখানে একটা কথা আমি, সাব অ্যাকুট থাইরয়েডাইটিস, এই জায়গায় তোমাদের হচ্ছে তোমরা ডেভিডসনের হচ্ছে 643 একটা পেজে একটা ই আছে, গ্রাফ আছে, এটা দেখবা। তোমরা পেজ নাম্বারটা লিখে রাখতে পারো। আর একটা হলো 646 একটা গ্রাফ আছে। এখানে দুটো গ্রাফ, একটা হচ্ছে ব্রেস্ট ডিজিজে তোমার হচ্ছে কিভাবে, একটা হচ্ছে তোমার আহ, মানে এই গ্রাফ, একটা হলো ফেজ গুলা কি। এটা হলো প্রথমে গ্রেভসে যেটা হয়, প্রথমে থাইরোটক্সিক, তারপরে ইউথাইরয়েড, তারপরে হাইপোথাইরয়েড। আর তোমার যেটা হচ্ছে ইয়া সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস যেটা হয় সেটা হচ্ছে থাইরোটক্সিক, হাইপোথাইরয়েড এবং ইউথাইরয়েড। এটাকে আমি মনে রাখি ডি দ্বারা, TAC, ডি। অর্থাৎ তোমার হচ্ছে থাইরোটক্সিক, হাইপোথাইরয়েড এবং ইউথাইরয়েড। এখানে আমি সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস যে রোগীগুলো আসে, এটা হচ্ছে 20 থেকে 40 ইয়ার্স এর মধ্যে আসে, এবং ওই যে একটু গলা ব্যথা এরকম একটা নিয়ে আসে, এবং পেশেন্ট দেখা যে কোনো স্টেজে তোমার কাছে আসতে পারে। এই দুটো জিনিস একটু গ্রাফটা দেখবা। আর আর কিছু এখানে দেখার দরকার নেই। জি স্যার। হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আসলে স্যার এই কম সময়ের মধ্যে আসলে অনেক কিছু স্যার আপনি আসলে কাভার আপ দিয়ে দিয়েছেন স্যার। আমাদের যে কুলা কোয়েশ্চেন মানে এসেছিল স্যার, আমার মনে হয়েছিল করার সবগুলা কোয়েশ্চেনের আনসার আপনি স্যার দিয়ে দিয়েছেন। এখন স্যার আমরা প্রোগ্রামে একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার। আপনি স্যার এন্ডোক্রাইনোলজি সিস্টেমের উপর স্টুডেন্টদের কাছে স্যার কিছু বলবেন কিনা? তোমাদের যেটা স্যার বলবো যে এন্ডোক্রাইন সিস্টেম সম্বন্ধে খুব বেশি আমি কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন, এই যে ট্রিকি কোশ্চেন গুলো এগুলো বলে ফেলছি, এত কিছু বেশি পড়ার দরকার নাই। এন্ডোক্রাইন তোমরা পরে পড়বা। তোমরা থাইরয়েডের যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমি বললাম, স্যাররা জাস্ট এইভাবে শুনতে চাই, হাইপোথাইরয়েডের এটা বলবা।
আর হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার এবং হচ্ছে থাইরোটক্সিকোসিসের ক্লিনিক্যাল ফিচার, এই দুইটা পড়বা। দুইটা একটু ট্রিটমেন্টটা পড়বা, যেটা বলে যে হাইপোথাইরয়েডিজমে তোমরা হচ্ছে কি চিকিৎসা দাও। আমরা জানি হাইপোথাইরয়েডিজমের রোগীকে আমরা হচ্ছে দেই হচ্ছে থাইরক্সিন। এটা কতদিন খাবে? সহজ কোশ্চেন। তা জানো, এই ভাইবার টেবিলে নিয়েছি, মানে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা তখন দিতে পারো না, তখন খুব কষ্ট লাগে। স্যাররা কিন্তু হাইপোথাইরয়েড আসবে তোমার ভাইবে, একদম তোমাকে আমি বলে দিচ্ছি। আর কিছু আসুক আর না আসুক, হাইপোথাইরয়েডিজম কিন্তু তোমার ভাইবার টেবিলে আসবে। এবং এই যে থাইরক্সিনের নামটা তোমাকে আসবে, থাইরক্সিনটা T4, এবং এটা কতদিন খেতে হবে? আজীবন খেতে হবে। তাই না? এই কথাটা তোমার মুখ দিয়ে বলতে হবে যে সে যতদিন বাঁচবে সে থাইরক্সিনটা খাবে। ব্যাস। এখানে তোমার এখানে কয়েকটা স্টেজ আছে, যেমন সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, আর একটা হচ্ছে ইউথ মানে ইউথাইরয়েডিজম। এই যে জিনিসগুলা, এগুলা একটু হলে পারলে দেখে নিও, না হলে দরকার নাই। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস সম্বন্ধে যদি একটু বলি আমি, এখানে তোমরা সবসময় মনে রাখবা আহ, যেটা হচ্ছে যে ড্রাগ লেভেলটা T4 যদি তোমরা এই জিনিস এই ডায়াগনোসিস গুলো মিস হয়, এই জন্য আমি একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে তোমরা জানো হাইপোথাইরয়েডিজমে TSH লেভেলটা অনেক বেড়ে যায়। যদি কোনো কারণে যদি আর TSH টা কমে যায়, তাহলে সেটা কি হবে? থাইরোটক্সিসিস। আচ্ছা, সাব ক্লিনিক্যাল থাইরোটক্সিসিস যেটা হবে, TSH টা কমে থাকবে, T3 T4 কিন্তু নর্মাল লিমিটেই থাকবে। নর্মাল লিমিটেই কিন্তু আপার লিমিটে থাকবে। তাহলে কোনো পেশেন্টের হাই আপার লিমিট যেটা থাকে, সেইগুলাকে ইগনোর করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? যদি কোনো সময় দেখো যে T4 লেভেলটা এবং T3 লেভেলটা আপার লিমিটে আছে এবং TSH টা তোমার লোয়ার লেভেলে আছে, তাহলে এটা কিন্তু সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। এটাকে কিন্তু তোমার ফলো আপ করতে হবে এবং এটা কিন্তু ট্রিটমেন্ট লাগতে পারে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যদি হয়, তাহলে কি হবে? সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে একটু চিন্তা করো। সেক্ষেত্রে তোমার যেটা হবে, TSH টা একটু রাইজ করবে, আর T3 T4 টা কি হবে? হাইপোথাইরয়েডিজম যেহেতু, এটা একটু লোয়ার লিমিটে থাকবে। তাহলে এই যে রাইজ করলো, সেটা ধরো মানে আপার লিমিটে থাকতে পারে বা একটু রাইজ হতে পারে। সেক্ষেত্রে তোমার কিন্তু ট্রিটমেন্ট লাগতে পারে, ফলো আপ রাখতে পারে। যদি এটা ফলো আপ না করো, এটা তোমার কাছে কিন্তু মিক্সিডোমা নিয়ে আসতে পারে। আর সিকিউ থাইরয়েডিজমে যেটা হয়, শুধুমাত্র T4 টা একটু আপার লিমিটে থাকে, T3 টা নর্মাল থাকে, TSH নর্মাল থাকে। সিকাও থাইরয়েডিজমে তুমি যেটা বলবা যে তুমি 6 মাস কিছুদিন পরে আবার এটাকে তুমি ফলো আপ করবে। কিন্তু আমি যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম সম্বন্ধে তোমাদের খুব ভালো জানতে হবে। এখানে একটা জিনিস সারাপ বলে, সেটা হচ্ছে ধরো কোনো কারণে তোমার TSH আমরা জানি 10-এর উপরে গেলে আমরা ট্রিটমেন্টটা দেই মাস্ট। আর নর্মাল লিমিট হচ্ছে 5 পর্যন্ত। তাহলে তোমার যদি 7 হয়, তাহলে কি তুমি থাইরক্সিন দিবা কিনা? এটা একটা কোশ্চেন, এটা খুব মানে ভাইটাল একটা কোশ্চেন। তুমি আবার দেখো যে TSH লেভেলটা হচ্ছে 5, 10-এর উপরে গেলে আমরা দেই। তা অথবা এইভাবে কোশ্চেনটা করে যে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যদি হয়, তখন তুমি তাকে চিকিৎসা দিবে কিনা? তখন তোমাদের অ্যান্সার হবে যে স্যার, সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে আমরা দুইটা জিনিসের উপর ভিত্তি করে চিকিৎসা দিব। একটা হচ্ছে পেশেন্টের যদি একদম ফিচার গুলা খুব মানে দেখা যাচ্ছে যে মানে অবভিয়াস দেখা যাচ্ছে যে তার হাইপোথাইরয়েডিজমের ফিচার আছে, তখন তুমি দিতে পারো। আর একটা হচ্ছে 10-এর উপরে গেলে দিতে পারো TSH। আর যদি এরকম থাকে 5 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে তুমি অ্যান্টি টিপিও করাবা, অ্যান্টি থাইরয়েড পার অক্সিডেজ অ্যান্টিবডি যেটাকে আমরা বলি। এই টেস্টটা যদি তোমার পজিটিভ আসে, তাহলে 6 হলে 7 হলেও তোমাকে কিন্তু থাইরক্সিনটা দিতে হবে লাইফ লং। আর যেটা হচ্ছে ডায়াবেটিস মেলাটার সম্বন্ধে আমি একটু বলেছি, একটু টাইপসটা পড়বা, প্রত্যেকটা আলাদা পড়বা, ড্রাগ গুলা পড়বা। এটুকু পড়লে আমার মনে হয় যে একদম গ্রস লেভেলে যেতে পারবা। যারা অনেক ভালো পারো, তাদেরকে হয়তো সিয়ান সিনড্রোমটা ধরতে পারে। সিয়ান সিনড্রোমটা কি হবে একটু বলে দেই, যাতে যেহেতু লাইভে আসো হয়তো বা একবার শুনে থাকলে মনে থাকতে পারবে। যে একটা পেশেন্ট হয়তো পোস্টপার্টাম হিমোরেজ হয়ে গেছে প্রেগন্যান্সি, তখন হচ্ছে যে তারপরে কি হবে? ল্যাকটেশন ফেলিয়ার হবে। ল্যাকটেশন ফেলার হবে মানে কি, বাচ্চা হচ্ছে তার মায়ের বুকের দুধ পাবে না। তাহলে এরকম একটা পেশেন্ট তোমার কাছে যদি হিস্ট্রি দেয়, তাহলে কিন্তু এই পেশেন্টটা সিয়ান সিনড্রোম
ফিচার, সব ফিচার নিয়ে আসতে পারে। জাস্ট এরকম কিছু হয়তো ক্লিনিক্যাল ফিচার তোমাদের দিতে পারে। আমি স্যারদের পেট কোশ্চেন গুলো বলার চেষ্টা করছি। আর তোমরা যদি একদমই সময় না থাকে, বলবো হাইপোথাইরয়েডিজম আর ডায়াবেটিসটা পড়ে যাও। আর সাথে একটু থাইরোটক্সিকোসিস এর যে গ্রেভস, হাশিমোটো থাইরয়েডিস একটু দেখে যাও, থাইরোটক্সিকোসিস এর ফিচারটা পড়ে যাও। আদার্স অ্যাক্রোমেগালি সম্বন্ধে আমি যতটুকু বললাম, আর্সিটিজম, আদার্স স্পিসিস যতটুকু বললাম, এতটুকু জাস্ট মাথার মধ্যে থাকলেই হবে। আর যদি সময় পাও তাহলে পড়ে যাও, কিন্তু একদমই সময় না পালে এই দুইটা জিনিস পড়ে যাও, এর বাইরে আপাতত কিছু পড়ার দরকার নেই। আর কি বলবো, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো ডাক্তার হও, এই তো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, স্যার এত সুন্দর করে এত কম সময়ের মধ্যে পুরো একটা সিস্টেম কভার আপ দেওয়ার জন্য। আসলে স্যার এই সময়টাতে আমাদের আপনার প্রতিটি কথা খুবই জরুরি ছিল। এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল স্যার, সবগুলো কোয়েশ্চেনের আনসার আসলে আপনি দিয়ে দিয়েছেন, তাই আর কোয়েশ্চেন করার প্রয়োজন বোধ করিনি। তো সব একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। স্যারকে, স্যারের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো প্রোগ্রামটি আমাদের সাথে ধৈর্য সহকারে শোনার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।